এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ একদমই না। অংশগ্রহণ না করলে। এবং যখন এটা কিন্তু ওই বিএনপি ও জামাতও বলতো এর আগে যখন আওয়ামী লীগের আমলে নির্বাচন হতো, এখানে যখন মনে করেন যে এই 7 জানুয়ারি নির্বাচন 23 সালের, সেখানে আওয়ামী লীগ বলেছিল যে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতো সেটা বড় কথা না, জনগণের অংশগ্রহণই হচ্ছে বড় অংশগ্রহণ। কিন্তু বিএনপি বলতো যে না, সব দল অংশগ্রহণ করতে হবে। এখন আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস তিনি 11 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করলে সেটাই হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। এখানে তো আওয়ামী লীগ কথা বলতেছে না, তার মানে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও সেটা অংশগ্রহণমূলক হবে। এবং গত বছর জাতিসংঘের একজন মুখপাত্র তিনিও বলেছেন যে মানে জনগণ জাতি ধর্ম বর্ণ, তার মানে কি হচ্ছে যে এখন ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ কেউ আপনাদের পাশে নাই, সবাই আওয়ামী লীগকে ত্যাগ করেছে। শুনেন, ওইসব জাতিসংঘের মুখপাত্র গুলা ফালান, আমি রাজনীতি করি, ওগুলা সময় আমার নাই। বা ইউরোপিয়ান ইউনিয়ন হোক ইউরোপিয়ান ইউনিয়ন, দেশের মানুষ যা বলবে সেটাই তো বড় কথা। এবং আমি তো আপনাকে বলছি, জনগণের অংশগ্রহণ, আমি দামি নির্বাচন কোনোটাই তো আসলে ঠিক হয় নাই। এবং একইভাবে এখন যা হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না। তাতে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা অন্য কোন সংস্থা তারা কি বললো খুব বেশি কিছু যায় আসে না। তবে এখানে কথা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বলছেন ছেড়ে দে মা কে দে বাঁচি। তিনি যে কোনো ভাবে একটা যেনতেন নির্বাচন দিয়ে প্রস্থান করতে চান। ওকে, আর ঠিক একইভাবে বাংলাদেশকে যদি এখন এগোতে হয়, অর্থাৎ ওই রিকনসিলিয়েশনের দিকেও যদি যেতে হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো ব্যক্তিরা আসলে রিকনসিলিয়েশন করতে পারেন না। তারা চিরকাল নিজের সুবিধাটা, নিজের ভালোটাই দেখেছেন। হ্যাঁ, রিকনসিলিয়েশন করতে গেলে অনেক কিছু হজম করতে পারার শক্তি থাকা লাগে। সেক্ষেত্রে যেভাবেই হোক একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় উপনীত হয়, আমি মনে করি আগামী দিনের রাজনীতি আবার সচল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পারি। হ্যাঁ, বিকজ পলিটিশিয়ানরা অনেক বেশি বাস্তববাদী। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যা বুঝতে পারেন নাই, যদি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বুঝে তারেক জিয়া সাহেবকে বোঝাতে পারেন, আমি মনে করি আগামী দিনে একটা গঠনমূলক রাজনীতি শুরু করার ক্ষেত্রে একটা ক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে। এবং আবারও বলছি, আওয়ামী লীগকে ছাড়া যে বাংলাদেশের রাজনীতি হয় না, এটা কি জনাব তারেক জিয়া সাহেব বোঝেন না? অবশ্যই বোঝেন। আওয়ামী লীগকে ছাড়া যে বাংলাদেশের রাজনীতি হয় না, এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বোঝেন না? অবশ্যই বোঝেন। বাট আমরা নিজেরাই এমন একটা পরিস্থিতি করেছি যে আমরা এখন এই রেস থেকে, এই দৌড় থেকে বাদ পড়ে গেছি। কারণ আমি সবসময় একটা কথা বলি যে আপনি চরম সংকটময় অবস্থায়ও আপনার শত্রুর সাথে কথা বলবেন, এটা খুব জরুরি। এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন 5ই আগস্ট আমরা ক্ষমতার থেকে পড়ে গেলাম, হ্যাঁ, তখন কি হলো? আমাদের নামে লক্ষ লক্ষ শত শত মামলা বিএনপি দিল, জামাত দিল। ঠিক আছে? এবং জামাত জি দেয় জি নাই, জি বিএনপি দিছে। জি দেখেন, আমি তো নিজে মামলার ভোগান্তিতে আছি। আপনি যদি আমাকে বলেন দেয় নেই, এটা তো অন্যায় হলো। মানে আপনার মামলার বাদী কি জামাতও আছে? জি জি 100% অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কেন থাকবে না? তাহলে কি এভাবে বলতে পারি যে বিএনপি বেশি জামাত কম, নাকি এভাবে বলা যায়? হ্যাঁ, বেশিরভাগ মামলা বিএনপি করেছে, ঠিক আছে, কিন্তু জামাত তো বিএনপির থেকে বেশি সুকৌশলে চলে। সুতরাং যাদেরকে মামলা দিলে কাজ হবে তাদেরকেই তারা মামলা দিয়েছে। যেমন ধরেন রংপুরের মিঠাপুকুরের জন্য রাশেক রহমানকে বধ করতে পারা মানে তাদের জন্য একটা বিরাট বড় টার্গেট। এবং 2024 সালেও তারা ওই নির্বাচনেও পার্টিসিপেট করেছে, গোপনে আমার বিরুদ্ধেই পার্টিসিপেট করেছে। সো জামাত জানে কিভাবে সুকৌশলে, চালাকিতে এগিয়ে থাকতে হয়। জামাতকে আসলে বিশ্বাস করা খুব কঠিন। হ্যাঁ, এখন ঘটনা ট্রাক মার্কায় দাঁড়িয়েছিল আপনাদের রংপুর। আচ্ছা, হ্যাঁ, আমাকে আসল জায়গাটা আসতে দেন। যে 5ই আগস্টের পরে মামলা মোকদ্দমা যেমন অনেক হলো, ঠিক একইভাবে মব ভায়োলেন্স, পিটিএ মেরে ফেলা, আগুন দেওয়া, লিঞ্চিং করা, হেনস্থা করা, জুতার মালা পরিয়ে দেওয়া, এগুলো তো চললো, তাই না? এখন কথা হচ্ছে, যেভাবেই হোক একটা সরকার কিন্তু ছিল, সেটা বৈধ হোক অবৈধ হোক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের চোখে যদি মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক বাহিনী থেকে এসে ক্ষমতা নেন এবং সেটা যদি অবৈধ হয়, অবৈধ হওয়ার পরেও তার দেওয়া সংসদ নির্বাচনে যদি অংশগ্রহণ করা যায়, তাদের দেওয়া রাষ্ট্রপতির নির্বাচনে যদি ডক্টর কামাল হোসেনকে ক্যান্ডিডেট হিসেবে দেওয়া যায়,
এবং হুসেইন মোহাম্মদ এরশাদ একেবারেই সামরিক বাহিনী থেকে এসে ক্ষমতা দখল করার পরেও তার সাথেও যদি নির্বাচন করা যায় বা ডায়ালগ করা যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা নেওয়ার পরেও আমি মনে করি আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বলা উচিত ছিল যে বৈধ হোক অবৈধ হোক অন্যায়ভাবে হোক তুমি ক্ষমতায় বসেছো, এখন তোমার দায়িত্ব সকলের প্রতি। অর্থাৎ তুমি আমার নিরাপদ নেতা কর্মীদেরকে তোমার সুরক্ষা দিতে হবে, এটা তোমার দায়িত্ব। আমরা সেই ডায়ালগটা শুরু করতে পারি নাই, যার দরুন হয়েছে কি যে গত 15-16 মাস ধরে আমরা মনে করছি যে সব মামলা মোকদ্দমা আন্দোলনের ভাষায় যে ডক্টর ইউনূস দিচ্ছে, কিন্তু ইন এফেক্ট দেখা যাচ্ছে মামলা মোকদ্দমার বাদী বা মালিক হচ্ছে বিএনপি এবং জামাত। অর্থাৎ এই নির্বাচন হয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসকে তো আপনি আর পাবেন না, কিন্তু মামলা তো মামলার জায়গায় থেকেই যাবে। সুতরাং আমরা মনে করি একটু জেদের বসে নিজেদেরকে রাজনৈতিক যে ট্র্যাক তার বাইরে নিয়ে গেছি। এখন যদি এই নির্বাচনের পরে আমরা ফিরে না আসতে পারি, তাহলে বড় সমস্যা হবে বাংলাদেশের জন্য। জি, তবে এজন্য তো অবশ্য আওয়ামী লীগের নেতৃত্ব দেয়, তারা সবসময় আসলে আক্রমণ করে করে কথা বলেছে আর কি, যে ডক্টর ইউনূসকে সবসময় কারণে অকারণে সবসময় আক্রমণ করেছে। যাই হোক, আপনারা না, কি আক্রমণ আপনি করতেই পারেন। আপনি যখন সুরক্ষা চাবেন এবং উনি যখন সুরক্ষা দিবেন না, তখন আক্রমণ করবেন। কিন্তু আপনি তো সুরক্ষা চান নাই, আপনি তো আহ তাকে তার যে দায়িত্বের বোঝা সেটা আরো বেশি তার ঘাড়ে চাপিয়ে দেন নাই। না, বর্তমানে নেত্র নিউজ শেখ হাসিনার সব হেট স্পিচ গুলো নিয়ে একটা প্রতিবেদন করেছে। সেখানে শেখ হাসিনার প্রায় 70টার মতো হেট স্পিচ আছে। মানে শুনলে মানে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এগুলো কতটুকু বলা উচিত। তার মতো একজন মানে প্রেসিডেন্টের কন্যা, নিজেও প্রধানমন্ত্রী একাধিকবার, সেটা আসলে একটা বিতর্কের দাবি রাখে। যাই হোক, এগুলো আসলে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, কারণ তারা অনেক উপরের ব্যক্তি।